ইউরোপীয় অনেকগুলো দেশের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করছে, সরকারকে কিভাবে আরো সহযোগিতা করা যায় সে বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশে কেন সফর করেছেন, কেন এসেছেন? একটা জিনিস তো আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু একটা কড়া বার্তা বাংলাদেশ সরকারের কাছে অলরেডি গেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি, বিশেষ করে বাংলাদেশের যে সংখ্যালঘুরা আছে, যদিও এই সংখ্যালঘু শব্দটা বলতে আসলে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না, তারপরও প্রচলিত শব্দ যেহেতু বলতে হয়, বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে ক্রমাগতভাবে, তাদেরকে দেশ ছাড়া করা, তাদেরকে নির্বংশ করা, তাদেরকে নির্মূল করা, তাদেরকে শারীরিকভাবে নানানভাবে নির্যাতন করা, ব্যবসা বাণিজ্য, সোজা কথা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়কে পুরো নিশ্চিহ্নকরণ যে প্রকল্পটা চলছে সেটার ব্যাপারে কিন্তু ইউরোপ থেকে অলরেডি বার্তা এসেছে। আপনারা জানেন যে মানবাধিকার সংস্থাগুলো, বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিরা, বিশেষ করে আপনার পশ্চিমের ট্রাম্প তো এটা নিয়ে টুইটই করেছেন, আপনারা জানেন। এটা ছাড়াও আপনার তুলসী গ্যাবার্ড থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কিন্তু এটার ব্যাপারে কনসার্ন হয়েছে, আপনি জানেন। ফলে এইখানে যারা এসছে, আমি এক্স্যাক্টলি তাদের এজেন্ডাটা জানি না যে তারা এটা কি আগের থেকে ঠিক করে রাখা কোনো সফর কিনা। তবে হোয়াট এভার, যেটাই হোক না কেন, আমার কাছে মনে হয় বাংলাদেশের এই যে মানবাধিকারের তুমুল বিপর্যয়, সেটা মনে হয় ডেফিনেটলি এজেন্ডাতে থাকবে, যেটা পশ্চিম সাধারণত যেটা করে। আচ্ছা, মানবাধিকারের কথা বলেছেন, আমাদের পরিবেশ উপদেষ্টা যেটি বলেছেন, এবং বাংলাদেশে যে অনেকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে মব জাস্টিস হচ্ছে, বাংলাদেশে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এগুলো নিশ্চয়ই ইউরোপীয় ইউনিয়ন সচক্ষে দেখে নাই, তারপরে সেই কথাগুলো তারা শুনতে এসছেন। আমাদের উপদেষ্টা মন্ডলী থেকে বলা হয়েছে যে না, সবকিছুই ঠিক আছে, কারো উপর কোনো মব জাস্টিস করা হচ্ছে না। কেউ কেউ প্রশ্ন করেছেন আদালতে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, লাথি মারা হচ্ছে, সেই বিষয়গুলো ইউরোপীয় ইউনিয়ন পরিষদকে জানানো হয়েছে কিনা। যাই হোক, সেটা আমরা জানি না। কথা বলছেন ইসমাইল ভাই, আদালতে আপনি আদালতে মারছে, আমরা মনে হয় এটার গভীরতাটা একটু এখানে বলতে পারি। আদালতে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রায় কিন্তু হত্যাই করে ফেলা হয়েছিল। দীপমণি এক ভদ্র মহিলা, তাকে কিভাবে কিল ঘুষি দেওয়া হয়েছে আমরা জানি। এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছিল, টিভির সামনে তাকে কিভাবে চড়থাপ্পড় দেওয়া হয়েছে, নিশ্চয়ই সেটা আপনার চোখ এড়িয়ে যায়নি। আমরা আইনের শাসনের কথা বলি, এই আন্দোলন যারা করেছে বা এই তথাকথিত এই হিজবুত তাহরীর সদস্য, জামাত শিবিরের সদস্যরা, এই জঙ্গি গোষ্ঠীগুলো বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে, যে বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই। তো আমরা আজীবনই জেনে এসেছি আইনের একটা বড় প্রিন্সিপাল যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, অর্থাৎ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আপনি ইনোসেন্ট। তাহলে সেই প্রিন্সিপালটা কিভাবে ফলো করা হলো? আপনি বিচারের আগেই কাউকে চোর বলে দিচ্ছেন, বিচারের আগেই বলছেন যে এই মানুষটা অপরাধী। যেমন এই সমন্বয়ক যারা আছে কথিত, তারা বলছে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরবেন ফাঁসির রশিতেই ঝুলতে, অর্থাৎ বিচারের রায়ও রেডি। তাহলে আপনি বিচার প্রক্রিয়া করছেন কেন? আপনার যদি রায় রেডি হয়ে থাকে তাহলে আপনি বিচার প্রক্রিয়াতেই বা যাচ্ছেন কেন? জিনিসটা অদ্ভুত না? তো ব্যাপারটা আসলে ঠিক এমন, বাংলাদেশ ঠিক এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে, এরকম ভয়ঙ্কর। এবং কারাগারের মধ্যে প্রায় 4 জন বা তারও অধিক মৃত্যুবরণ করেছে, মেরে ফেলেছে কারাগারের মধ্যে, অর্থাৎ হেফাজতে, কারা হেফাজতে মৃত্যু, সেটাও জানবেন। সেনাবাহিনী পর্যন্ত খুন করছে কোনো মানুষকে ধরতে এসে, সেটাও আমরা জানতে পারবো। আচ্ছা, আপনাকে আর একটি প্রশ্ন করব, চিন্ময় দাসকে নিয়ে একটা প্রশ্ন করব। তার আগে আমি দর্শকদেরকে বলিনি, দর্শক মন্ডলী অনেক প্রশ্ন করেছেন। একজন প্রশ্ন খন্দকার ইলিয়াস বলেছেন হিন্দুদের থেকে সাধারণ জনগণের উপর আরো বেশি নির্যাতন হচ্ছে, সেগুলোর উপরও কিছু বলুন। আচ্ছা, হিন্দুদের হচ্ছে, সাধারণ মানুষের উপরও নির্যাতন হচ্ছে, এটা খন্দকার ইলিয়াস বলেছেন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি কথা বলতে চাই, দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন। আমাদের আজকের আলোচক হচ্ছেন ব্যারিস্টার নিঝু মজুমদার, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মজুমদার সাহেব, আপনি যে কথাটা বলেছেন যে ব্যারিস্টার সুমনের লয়ারকে থাপড়িয়ে বের করে দেওয়া হয়েছে, কিন্তু চিন্ময় দাসের প্রসঙ্গে একটু আসে, যেহেতু আদালতের কথা এসছে। চিন্ময় দাস কেমন জনপ্রিয়, কি জনপ্রিয় আমরা বুঝলাম না, দেশবাসীও বুঝতে পারছেন না যে তার পক্ষে কোনো একজন লয়ার কিন্তু দাঁড়ায়নি। এটার কারণটা কি? আপনার কেউ একটু কথা বলেননি তার পক্ষ হয়ে, যে চিন্ময় মজুমদারকে সহযোগিতা করা, আইনি সাহায্য দেয়া, কাউকে আমরা দাঁড়াতে দেখিনি। আপনার কাছে কি ব্যাখ্যা আছে?
দাঁড়াতে দেখেননি সেটা সেটা একেবারেই ঠিক আছে, কারণ এটা আপনার অভিজ্ঞতা যে আপনি দেখেননি বা আমিও দেখিনি। জি কিন্তু এটার ভেতরের খবর হচ্ছে দাঁড়াতে দেওয়া হয়নি। যে আইনজীবী দাঁড়াতে চেয়েছেন, যে আইনজীবী, আপনি জানেন যে আমাকে অলরেডি বেশ কিছু ডকুমেন্টস পাঠানো হয়েছে যে এই সাধু চিন্ময় প্রভু, তার পক্ষে একজন লয়ার দাঁড়াতে চেয়েছিল, তাকে মেরে, আমার কাছে ছবিটা আছে, আমি আপনাকে দেখি ছবিটা দেখাতে পারি কিনা, ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছে। দেখি আমার কাছে টেলিগ্রামে একটা ছবি আছে, আমার মনে হয় সেটা আপনাদেরকে দেখানো যেতে পারে। তো কথা বলতে থাকি আমরা, আপনার জি ছবিটা পেলে আমি আপনাকে দেখাবো। কিন্তু প্রসঙ্গটা যেটা হলো জি। সেটা হচ্ছে যে একজনের পক্ষে লয়ার দাঁড়াবে, সেটাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। ফলে সেখানে তো আমার মনে হয় বলার অপেক্ষাই রাখে না। আমার কাছে ছবিটা আছে, আমি আপনাকে একটু দেখাই। আমার মনে হয় দিস ইজ এ রাইট টাইম ঠিক আছে। টু শো দিস পিকচার। হ্যাঁ, মানে কেউ দাঁড়াতে এই যে- চেয়েছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, এটি বলতে চাচ্ছেন আপনি? এই হলো, না না তা না, এই যে লয়ার, সরি দেখা যাচ্ছে কিনা, এই লয়ার দাঁড়াতে চেয়েছেন, দেখেন তাকে মেরে কি করেছে। হসপিটালের মধ্যে তিনি শুয়ে আছেন। আমি তার আরেকটু পরিচয় আপনাকে দেই। এই লয়ার দাঁড়াতে চেয়েছিলেন তার পক্ষে, সেটা হচ্ছে সনাতনী সকল আইনজীবীকে আদালতে প্রবেশ করতে দিচ্ছে না এবং অ্যাডভোকেট রমেন রায়কে নির্মমভাবে আহত করে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। যার ছবিটা দেখালাম তার নাম হচ্ছে অ্যাডভোকেট রমেন রায়। এবং 144 জন আইনজীবীকে মিথ্যা মামলা দিয়েছে উগ্রপন্থীরা। তো 144 জন লয়ারকে, মানে 144 জন লয়ার যারা দাঁড়াতে চেয়েছিল তাদের নামে মিথ্যা মামলা, আর অ্যাডভোকেট রমেন রায়কে দেখেন মেরে তাকে অলরেডি হসপিটালে নিয়ে গেছে। ছবিটা তো দেখালাম, আমি আমার মনে হয় আরেকবার দেখাই, কারণ আমরা তো আসলে আমাদের এই জাতিটার যেটা হয়, আমরা ভুলে যাওয়ার রোগ আছে আমাদের নানান ভাবে। দেখেছেন, দেখা যাচ্ছে এটাকে দেখা যাচ্ছে রিউমার স্ক্যানার কি এটাকে আবার রিউমার স্ক্যানার কি আবার এটাকে ভুল প্রমাণ করবে এরকম মনে হয় না? আই ডোন্ট থিংক সো। এটা হচ্ছে অ্যাডভোকেট রমেন রায় আমার কাছে যিনি আচ্ছা। পাঠিয়েছেন, তিনি যথেষ্ট মানে তার কাছ থেকে ভুলের সম্ভাবনা কম বলেই আমার ধারণা। তো আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে যে অ্যাডভোকেট রমেন রায়কে আহত করা হয়েছে, 133 জনকে, 144 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এর আগে আপনি জানেন যে আমাদের খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের পক্ষে মোস্তাফিজুর রহমান দীপু নামে একটা লয়ার দাঁড়িয়েছিলেন, তার নামে খুনের মামলা দিয়ে দেওয়া হয়েছে। কোন লয়ার দাঁড়াতে চাইলে তাকে মারধর করা হচ্ছে। তো আপনি একদিকে লয়ারদের নামে মামলা দিচ্ছেন, মারধর করে হসপিটালে পাঠাচ্ছেন, আবার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন দেখেন ওনাদের পক্ষে তো কেউ দাঁড়ায় না, ওরা কত খারাপ। মানে আমিই মারছি, আবার আমিই বলছে কেউ দাঁড়ায়। আচ্ছা, খন্দকার ইলিয়াস আরেকটা প্রশ্ন করেছেন, যে ভালো ভালো প্রশ্ন করছে, বর্তমান সরকারের গলা কাটা চিন্ময় প্রভু না পারছে গিলতে, না পারছে খুলতে, এটা কি মনে হচ্ছে আপনার কাছে? আসলে কি সরকারের জন্য এটা বিব্রতকর অবস্থা? দেখেন, আমি বারবারই একটা কথা বলি, আমি তো ইসকন সম্পর্কে আমার একটা প্রচ্ছন্ন ধারণা আছে। আর কেউ যদি, আমি জানি না আপনি কানাডাতে তো আছেন, আপনাদের এখানে আপনারা রাস্তাঘাটে দেখেন কিনা, আমাদের ইংল্যান্ডে কেউ যদি ইংল্যান্ডে থেকে থাকে এবং এই প্রোগ্রামটা দেখে থাকে, তাহলে আমার এই কথাটা তারা রিলেট করতে পারবেন। অক্সফোর্ড সার্কাস নামে বা অক্সফোর্ড স্ট্রিট নামে এখানে একটা বিখ্যাত স্ট্রিট আছে, অক্সফোর্ড স্ট্রিট। জানি। কেউ যদি টটেনাম কোর্ট রোড নামে একটা স্টেশন আছে, টটেনাম কোর্ট রোড থেকে যদি বন্ড স্ট্রিট পর্যন্ত কেউ একটু দাঁড়িয়ে থাকে, তাহলে তারা দেখবে যে সেখানে ইসকনের যারা সদস্যরা আছে সবই কিন্তু ইংলিশ, মানে ব্রিটিশ, মানে সাদা ইংলিশ আর কি। তারা ঢোল, করতাল, তারপরে এই ধরনের দেশীয় ইন্ডিয়ান যে বাদ্যযন্ত্রগুলো আছে, এগুলো নিয়ে তারা রাস্তার এক মাথা থেকে আরেক মাথা যায় এবং তারা গান গেতে থাকে। তারা হরে কৃষ্ণ হরে রাম, তারপর নানান ধরনের শাস্ত্রীয় সঙ্গীত, তারপরে প্রেমের সঙ্গীত, এগুলো গেয়ে থাকে। আমি হয়তো সবকিছু না বুঝলেও এক ধরনের টোন আছে, যেহেতু আমি খুবই মিউজিক লাভার, আমার কাছে এক ধরনের অসাধারণ টোন মনে হয় ইন্ডিয়ান মিউজিক গুলো বাজতে থাকে। এই ইসকন হচ্ছে মূলত বাংলাদেশের সুফিজমের আরেকটা প্যারালাল গোষ্ঠী। আমরা যেমন আমাদের সুফিসরা যেমন যে আল্লাহ প্রেম, আপনি যদি কোনো দরবারে যান, খানকা শরীফে যান, বিশেষ করে আমাদের বাংলাদেশের সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী, উনার দরবারে যদি যান, কিংবা আপনার আটরশির পীরের দরবারে যান, শাহ চন্দ্রপুরী পীরের দরবারে যান, এইসব মহামনীষীর পীরের দরবারে গেলে আপনি দেখবেন
সেখানে মানুষ গড়াগড়ি খেতে থাকে। আপনি তো আমি এইসব দরগাগুলোতে যখন গিয়েছি, আমি গিয়ে তো প্রথমে পেয়েছি ভয়, এই গড়াগড়ি দেয় কেন, কাঁদে কেন? ওরা আল্লাহর প্রেমে এবং রাসূলের প্রেমে, আমাদের নবীজির প্রেমে এমন ভাবে মশগুল হয়ে থাকে যে নবীর কথা মাথায় নিয়ে কান্নাকাটি শুরু করে দেয় এবং চিৎকার করে কান্নাকাটি করে। ইসকন হচ্ছে সেরকম একটা সংগঠন। ইসকন হচ্ছে হিন্দুদের মধ্যে ওই ধরনের একটা সংগঠন। আমি ঠিক জানি না তাদের এই তীব্রতাটা কেমন, তারা ঠিক এইভাবে ওনাদের প্রক্রিয়াটা কেমন, তবে এইটা জানি যে তারা কৃষ্ণ প্রেমী একটা সংস্থা। সংস্থার নামই তো আপনার দেখবেন যে কৃষ্ণ কনসায়েন্স ইন্টারন্যাশনাল, এই ধরনের একটা নাম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর ইসকনের নামটা আপনি গেলেই দেখবেন আসলে এখানে বড় করে লেখা আছে যে ওনারা কৃষ্ণের যে প্রেম আছে, এই কৃষ্ণ যে সারা পৃথিবীতে প্রেমের বার্তা নিয়ে এসছে, ভালোবাসার বার্তা নিয়ে এসছে, মানুষ যাতে ওই বার্তাতে যায়। ভাই, এইরকম একটা সংগঠনকে হিজবুত তাহরীরের মতো বা জামাত শিবিরের মতো নিষিদ্ধ করতে চাচ্ছে। আপনি কোনোদিন দেখেছেন যে ইসকনের সদস্যরা কোপাকুপি করছে? কখনো দেখেছেন তলোয়ার নিয়ে বের হয়েছে? হ্যাঁ, ইন্ডিয়াতে একটা সংস্থা আছে আরএসএস এর কথা, তাদের ব্যাপারে নানান রকমের আলাপ টালাপ আছে, উই নো দ্যাট। এবং যেটা বাংলাদেশের জামাত শিবিরও ঠিক ওই লাইনে কাজ করে অনেক সময়। কিন্তু আই ডোন্ট নো ওয়াই ইসকন কমপ্লিটলি একটা আধ্যাত্মিক সংস্থা। এই হলো গিয়ে ঘটনা। আচ্ছা, ঠিক আছে, আমরা ইসকন থেকে বেরিয়ে এসে, ইসকন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, মানে এটার ইসকন বলা হয়। আচ্ছা, ঠিক আছে, আমাদের দর্শক অনেকেই অনেক প্রশ্ন করছে। দর্শকের প্রশ্নগুলো মুন্না তুমি একটু দেখিয়ে দাও, আমরা কিছু কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটু বলে নেই, আপনি বিদেশি একটা চ্যানেলে আপনাকে বলতে শুনেছি যে বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান মনে হচ্ছে আপনার কাছে। পূর্ব পাকিস্তান কি কারণে, কেন আপনার মনে হচ্ছে? আপনি কি একটু আপনার কি কি সিম্বল দেখে আপনার মনে হচ্ছে যে এখন আমরা পূর্ব পাকিস্তানে আছি, একটু বলবেন? পূর্ব পাকিস্তানের সিম্বল তো অনেকগুলো। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে 5ই অগাস্টের পরে এখানে তো এই 5ই অগাস্টের এই পুরো ঘটনাটাতে প্রায় আমার কাছে থাকা তথ্য মতে প্রায় 150 থেকে 200 আইএসআই এর সদস্য ঢুকেছে এখানে। 5ই অগাস্টের পরবর্তী সময়ে পাকিস্তানের যে অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ আহমেদ, আমি তার নাম ভুল না বলে থাকলে, সে এই রাজনীতিকে রীতিমতো নিয়ন্ত্রণ করছেন। সে চাচ্ছে বাংলাদেশে একটা ইসলামিক আন্দোলন, এবং সে প্রস্তাবও তুলেছে বাংলাদেশের নাম যাতে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হয়। অর্থাৎ পাকিস্তানের যে সংবিধান, তারপরে আপনি খেয়াল করে দেখবেন যে আন্দালিব রহমান পার্থ, আপনার পতিত স্বৈরাচার এরশাদের পার্টির এক অংশের নেতা, এই আপনার এরশাদের এই তার বাবা ছিল এরশাদের, জানতো তার বাবার ব্যাপারে তো চিনি চুরির দুর্নীতি আছে, নানান ধরনের দুর্নীতি আছে। এই পার্থ বলছে যে বাংলাদেশের সংবিধানে যাতে ব্লাসফেমি আইনকে সংযুক্ত করা হয়। মাথায় রাখবেন যে এটা যদি অগামগা টম ডিক হ্যারি বলতো একটা কথা ছিল, এটা বলেছে সেই লোক, যে লোক হচ্ছে একজন আইনজীবী, নিজেই একজন আইনজীবী, ব্যারিস্টার। কেন আমি এই জায়গাটার সাথে পাকিস্তানের তুলনা করছি? পাকিস্তানে কিন্তু ঠিক একইভাবে সংবিধানের মধ্যেই অ্যান্টি ব্লাসফেমি আপনার আছে, ব্লাসফেমি আইনটা আছে, সরি অ্যান্টি ব্লাসফেমি তো ব্লাসফেমি আইন আছে। অথচ বাংলাদেশের যে পেনাল কোড, অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে আইন গঠিত হয়েছে, তার মধ্যে একটা বড় হচ্ছে দণ্ডবিধি। দণ্ডবিধির মধ্যে কিন্তু পরিষ্কার ভাবে আছে, কেউ যদি ধর্মকে আঘাত করে, কটু কথা বলে, ধর্মানুভূতিতে আঘাত দেয়, তাহলে তার 295 এবং 295 ক এর অধীনে, 295 হচ্ছে যে কোনো যদি আপনার মসজিদে, মন্দিরে, গির্জাতে হামলা করে, মানে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে। আরেকটা হচ্ছে যে এমন কোনো কথাবার্তা বলে যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়, তার জন্য আইনের ব্যবস্থা আছে। পাকিস্তানের মতো একই সিস্টেম এখানে আইন করার চেষ্টা করা বাংলাদেশে করতে যাচ্ছে। দাদা, ওই যে আপনাকে একজন বলছে যে পূর্ব পাকিস্তানের যেই কনস্টিটিউশনাল সিস্টেম, পূর্ব পাকিস্তানের যেই কান্ট্রির যে স্ট্রাকচার এবং মৌলবাদের যে কি ভয়ঙ্কর আস্ফালন, আপনি দেখেন হিজবুত তাহরীররা প্রকাশ্যে আছে। আপনি কখনো দেখেছেন ঢাকার রাস্তাতে মধ্যযুগের মতো ঘোড়া নিয়ে মিছিল? কেন মিছিল করেছে? কারণ সিরিয়াতে বাশারের পতন হয়েছে। অথচ সিরিয়ার বাশারের পতন মানে হচ্ছে যে ইসরায়েলের জয়, ইসরায়েলের জয়, পুরো জিনিসটা করেছে ইসরায়েল। বাঙালি একদিকে
আচ্ছা দাদা, ইসরায়েল থেকে আপনাকে একজন কোরবানি করতে চাচ্ছে, এই যে সোহেল রানা, তিনি বলছেন এই জন্য তোকে কোরবানি করবো। এই যে মানে এক একজন এক এক কথা বলছে। আচ্ছা যাক, সেটা বলুক, সেটা আমাদের কোনো যায় আসে না। আমাকে কোরবানি করবে। দেখেন এই যে এই লোকগুলো, এই যে এমডি সোহেল রানা, নামের আগে কি আছে? এমডি। এমডি মানে কি? মোহাম্মদ। মোহাম্মদ মানে কি? আমাদের নবীজির নামের একটা অংশ, তাই না? জি। সত্যিকার অর্থে ধর্মে আঘাত করে এই কুলাঙ্গার গুলো। নামের আগে মোহাম্মদ, নামের আগে পুরা ইসলামী লেবাস। কিন্তু একজন মানুষ, অর্থাৎ আমার যে ইন্টেলেকচুয়াল হাইট বা আমার যে ইন্টেলেকচুয়াল জায়গা, আমি ঠিক জানি না সেটার হাইট কতটুকু, বাট আমার যে ইন্টেলেকচুয়াল অবস্থান সেটাকে কনফার্ম করতে পারছে না। অর্থাৎ নিজুম মজুমদার যে কথাটি এখন বলছে তার পাল্টা উত্তর আমার কাছে নেই। তাহলে সহজ রাস্তা কি? তাকে খুন করে ফেলো, তাই তো? পড়া নাই, লেখা নাই, কোন ধরনের বইপত্রের সাথে কোনো যোগাযোগ নাই, অশিক্ষিত, মূর্খ, বর্বর, মধ্যযুগীয় এই লোকগুলো এসে খুন করবে। তো আমাকে তো পেলে এমনিও খুন করবে, অমনিও খুন করবে। এটা আমার জন্য কনসার্নের না, কনসার্ন হচ্ছে যে বাংলাদেশটা এই রাস্তায় গেল কিভাবে। আপনি কলকাতাতে যান, কলেজ স্ট্রিটে যদি কোনোদিন যান বা কলকাতার লোকদের সাথে কথা বলেন, আপনি তাদের কথা শুনলে আরেকবার শুনতে চাবেন। এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর আলোচনা করে, অদ্ভুত। আর আমাদের দেশ, তোকে কোরবানি করবো, তোকে মেরে ফেলবো, তুই অমুক, তুই তমুক, এই